বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে এমন কিছু খবর নিয়ে এসেছি যেগুলো শুনলে মনে হবে কোনো হলিউড থ্রিলার মুভির স্ক্রিপ্ট শুনছেন আপনারা, কিন্তু না, এগুলো একদম বাস্তব ঘটনা। ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে চাইছেন, ভারত পাকিস্তান নাকি পারমাণবিক যুদ্ধে দ্বার প্রান্তে চলে গিয়েছিল, আর ইউক্রেন যুদ্ধে এআই ড্রোন নিয়ে আসছে নতুন মাত্রা। সঙ্গে রয়েছে রাশিয়া পোল্যান্ডের তীব্র উত্তেজনাপূর্ণ বাকযুদ্ধ। শেষ পর্যন্ত থাকুন, কারণ খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের এপিসোডে যেসব তথ্য শেয়ার করব সেগুলো আপনার পুরো বিশ্ব দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করি বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ যখন সবকিছু উল্টে যাচ্ছে। ট্রাম্প এখন গ্রিনল্যান্ড চান, হ্যাঁ, সেই বরফ দিয়ে ঘেরা বিশাল দ্বীপ, যেটা ডেনমার্কের অধীনে, কিন্তু স্বায়ত্তশাসিত, মাত্র 57,000 মানুষে বসবাস সেখানে। কিন্তু প্রশ্ন হলো, কেন একটা বরফের দ্বীপ নিয়ে এত মাথা ব্যথা কেন? উত্তর 3টা শব্দে: খনিজ সম্পদ, কৌশলগত অবস্থান আর চীন রাশিয়া। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আর্কটিকের বরফ গলছে, আর সেখানে লুকিয়ে আছে বিলিয়ন ডলারের খনিজ সম্পদ, রেয়ার আর্থ মেটাল, তেল, গ্যাস। চীন আর রাশিয়া সেখানে চোখ রেখেছে অনেক আগে থেকে। ট্রাম্প বলছেন এটা আমেরিকার নিরাপত্তার জন্য জরুরি, কিন্তু ইউরোপ তারা একদম খেপে গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন এটা নতুন সাম্রাজ্যবাদ নয়। ডেনমার্ক তো একেবারে প্যানিক মুডে। আর মজার ব্যাপার হলো, ট্রাম্প ডেনমার্ককে সাপোর্ট করা 8টা ইউরোপীয় দেশের উপর 25% ট্যারিফ বসানোর হুমকি দিয়ে বসেছেন। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি বলেছেন তারা সামরিক আক্রমণের জন্য প্রস্তুত থাকবে। কল্পনা করতে পারছেন? বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন এত গ্রিনল্যান্ড নিয়ে ঘন ঘন ভিডিও বানাচ্ছি। এর একটাই কারণ হচ্ছে প্রতিটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা এই গ্রিনল্যান্ডের মধ্যে দিয়েই শুরু হতে পারে পুতিনের পূর্ব ইউরোপ দখলের কাহিনী। এখন আসে আরো মজার একটা ঘটনায়, কানাডার গেরিলা প্ল্যান। চলুন বন্ধুরা শুনে আসি আসল ঘটনা কি। কানাডা নাকি আমেরিকার আক্রমণের বিরুদ্ধে একটা গেরিলা ওয়ার প্ল্যান তৈরি করেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কানাডা ভার্সেস আমেরিকা। ট্রাম্প বারবার কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য বলে ডাকছেন। সোশ্যাল মিডিয়ায় এমন ম্যাপ পোস্ট করেছেন যেখানে কানাডা আর ভেনেজুয়েলা দুটোই আমেরিকান পতাকায় ঢাকা। এখন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যিনি আগে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন, তিনি দাভোসে গিয়ে বলে এসেছেন, মানে সুইজারল্যান্ডের দাভোসে যে সম্মেলন হচ্ছে সেখানে বলে এসেছেন পুরনো বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসবে না, আর আনুগত্য দেখালে নিরাপত্তা পাওয়া যাবে, সেই দিন একেবারে শেষ। তিনি আরো বলেন আলোচনার টেবিলে না থাকলে আমরাই খাবারের মেনুতে থাকবো। আর গ্লোব অ্যান্ড মেল পত্রিকা ফাঁস করে দিয়েছে যে কানাডিয়ান সেনাবাহিনী আফগানিস্তানের মতো গেরিলা কৌশল নিয়ে প্ল্যান বানিয়েছে। এই হলো 2026 সালের বাস্তবতা। বন্ধুরা, এখনো সে আরেকটি বিস্ফোরক দাবিতে ট্রাম্পের চমকপ্রদ দাবি। চলুন শুনে আসি কি তিনি দাবি করলেন। ট্রাম্প বলেছেন তিনি গত বছর ভারত পাকিস্তানকে পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচিয়েছেন। এই লোকটা আর কতবার এই কথাটা বলবে? বলতে বলতে একটা ক্যাসেট বাজাতে বাজাতে ক্যাসেট ফিতা ছিঁড়ে যায় না, কিন্তু এই লোকের ফিতা ছিঁড়ে না, সে বলেই যায়, সুযোগ পেলেই বলে। মনে আছে গত বছরের এপ্রিল মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক মারা যান। ভারত দোষারোপ করে পাকিস্তানকে এবং 7 মে মিসাইল হামলা শুরু হয়। তারপরে আকাশযুদ্ধ, তুমুল আকাশযুদ্ধ। পাকিস্তান দাবি করে তারা 6 থেকে 7টা ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, এর মধ্যে রাফালও ছিল। কাদের? ফ্রান্সের। ট্রাম্প এখন দাবি করছেন তিনি মধ্যস্থতা করে এই যুদ্ধ থামিয়েছেন এবং 1 কোটি বা তার বেশি মানুষের জীবন বাঁচিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নাকি ওয়াশিংটনে গিয়ে তাকে ধন্যবাদও দিয়েছেন, কিন্তু ভারত তারা একদম অস্বীকার করে দিয়েছে। ভারত বলছে তারা সরাসরি আলোচনায় বসে যুদ্ধ থামিয়েছেন, তৃতীয় কোনো পক্ষ ছিল না। আর এতেই খেপে গিয়েছেন কে? ট্রাম্প, এবং একের পর এক শুল্ক বসিয়ে যাচ্ছেন ভারতের উপর। এগুলো আপনারা জানেন। আর প্রশ্ন হলো, কে সত্য বলছে? ট্রাম্প নিজের কর্তৃত্ব বাড়িয়ে বলছেন নাকি আসলে তিনি বড় ভূমিকা রেখেছিলেন? কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। এবার আসি ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে। ইউক্রেনে এআই ড্রোন বিপ্লব মানে কি? চলুন বন্ধুরা শুনে আসি। ইউক্রেনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদরভ ঘোষণা করেছেন। তিনি আবার কি ঘোষণা করলেন? চীনা ডিজিআই
ম্যাভিক ড্রোনের বদলে এখন ব্যবহার করা হবে ইউক্রেনের নিজস্ব ড্রোন। ওয়াও, তারা এতদিন আবার ড্রোন ডেভেলপও করে ফেলেছে, এটা তো জানা ছিল না। এখন ইউক্রেন বলছে তাদের নিজস্ব ড্রোন থাকবে, একই মানের ক্যামেরা থাকবে, আরও বেশি রেঞ্জ আর উড়ান ক্ষমতা, সম্পূর্ণ স্বাধীন সাপ্লাই চেন, মানে এতগুলো অবজেক্ট তাদের এই ড্রোনে থাকবে, ফিচার থাকবে। তাই 4 বছর পর, এতদিন পরে জেলেনস্কির ঘুম ভাঙছে। কিন্তু এখানে শেষ নয়, ফেদরভ আরও বলেছেন তারা যুদ্ধক্ষেত্রে লাখ লাখ ঘন্টার ভিডিও ফুটেজ দিয়ে মিলিটারি এআই মডেল ট্রেনিং করাবে। কল্পনা করুন, যুদ্ধের পুরো ডেটা দিয়ে এআই শেখানো হচ্ছে, আর এই ডেটা শেয়ার করা হবে ন্যাটো বন্ধুদের সাথে, যাতে তারাও নিজেদের এআই সিস্টেম উন্নত করতে পারে। জেলেনস্কি তো পুরো একটা বিপ্লব দেখাই দিল, একটা বোকা দুর্নীতিবাজ একটা লোক। এটা যুদ্ধের একদম নতুন মাত্রা বন্ধুরা, সাইফাই সিনেমা এখন রিয়ালিটি হয়ে যাচ্ছে। রাশিয়া এমন একটা হামলা চালিয়েছে যেটা আন্তর্জাতিক সম্প্রদায়কে একেবারে ঠান্ডা করে দিয়েছে। তারা ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনগুলোতে হামলা চালিয়েছে। স্বাভাবিক যুদ্ধ হলে তো মিসাইল আর গুনে গুনে জায়গা মতো পড়বে না, দু একটা আরও ভালো জায়গায় পড়বে, কারণ শীতে যদি এগুলো ধ্বংস করা হয়, ইউক্রেন এমনিতেই কাবু হয়ে গেছে, আরও কাবু হয়ে যাবে। পুতিন ঠিক কাজটাই করছেন। মনে করুন 1986 সালে সেই ভয়াবহ দুর্ঘটনার জায়গা, সেখানে সার্বক্ষণিক নিরাপত্তা, নজরদারি দরকার। বিদ্যুৎ চলে গেলে কি হতে পারে? জাতিসংঘের পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা বলছে, তারা কি বলছে, এটা পারমাণবিক নিরাপত্তার জন্য বিশাল হুমকি। জেলেনস্কি ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন আমেরিকা আরও অনেক কিছু করতে পারে রাশিয়াকে থামাতে, কিন্তু এখনও তারা প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেনি। তুমি দিনের পর দিন চুরি করে যাবে আর তোমাকে ট্রাম্প সাহায্য করবে, বোকার দল। এদিকে দাভোসে ট্রাম্প আর পুতিনের দূতের মধ্যে বৈঠক হয়েছে। রাশিয়ান দূত বলেছেন আরও বেশি মানুষ বুঝতে পারছে যে রাশিয়ার অবস্থানই সঠিক। উফ, কি টেনশন। এখন একটা মজার কথা বলি, মন দিয়ে শুনুন বন্ধুরা, সেটা হলো পোল্যান্ড বনাম রাশিয়া শব্দযুদ্ধ, টক ওয়ার বা ওয়ার্ড ওয়ার। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কি, তোষণ নীতি সবসময় দুর্বলতার লক্ষণ, ইউরোপ দুর্বল হওয়ার সামর্থ্য রাখে না। আর রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ, তিনি সরাসরি রিপ্লাই দিয়েছেন, তোষণ নীতি তোমাদের একমাত্র পথ, মানে ইউরোপিয়ানদের একমাত্র পথ। মানে এক কথায় বলতে গেলে তুমি দুর্বল না, তুমিই দুর্বল, এভাবে বলা। কিন্তু এই শব্দগুলোর পেছনে আসল সত্যটা হলো ইউরোপ এখন খুবই জটিল অবস্থানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ছাতা, মানে নিরাপত্তার ছাতা মাথা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, আর যদি পুরোপুরি সরে যায় ন্যাটো ভেঙে যাবে। এবং আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এতদিন তো ইউরোপীয় কান্ট্রিগুলো নিজেদের সামরিক শক্তি সেভাবে বৃদ্ধি পায়নি, যা দরকার ছিল যুক্তরাষ্ট্র সাহায্য করেছে, তাদের থেকে কিনেছে। এখন তাদের মনোযোগী হতে হবে। মনোযোগী হওয়ার জন্য কি দরকার? মানি। সে মানি তাদের নাই, কারণ যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হওয়ার পর থেকে তাদের ইকোনমি এমনি ডাউনের দিকে, কারণ তারা সস্তায় তেল গ্যাস পাচ্ছে না রাশিয়া থেকে। একদিকে আমেরিকা তাদের নির্ভরযোগ্য বন্ধু নয়, আর অন্যদিকে রাশিয়া তো আছে, রাশিয়ার সাথে তাদের শক্তি সম্পদের গভীর সংযোগ। এই দুই চাপের মাঝখানে ইউরোপ কিভাবে টিকবে? এখন যা দেখছি কি কি হতে পারে। নাম্বার 1, বড় শক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। নাম্বার 2, অর্থনৈতিক সংযোগকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। নাম্বার 3, নিয়মভিত্তিক ব্যবস্থা ভেঙে যাচ্ছে। নাম্বার 4, মধ্যম শক্তির দেশগুলো নিজেদের পথ খুঁজছে। চীন তার নিজের ব্যবস্থা তৈরি করছে। রাশিয়া পশ্চিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমেরিকা ফার্স্ট বলছে, ইউরোপ মাঝখানে আটকে পড়েছে। আর আমাদের মতো দেশগুলো আমরা দেখছি এবং বোঝার চেষ্টা করছি এই নতুন বিশ্বে আমাদের জায়গা কোথায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা কি দেখলাম? ট্রাম্প গ্রিনল্যান্ড চাইছে এবং ইউরোপ বিরোধিতা করছে। কানাডা আমেরিকার বিরুদ্ধে গেরিলা প্ল্যান বানাচ্ছে। ভারত পাকিস্তান নাকি পারমাণবিক যুদ্ধের মুখোমুখি হয়েছিল। ইউক্রেনে এআই ড্রোন নিয়ে আসছে নতুন মাত্রা। আর রাশিয়া পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন। আপনি কি মনে করেন নতুন বিশ্ব ব্যবস্থা কেমন হবে? আমাদের জন্য এই পরিবর্তন ভালো নাকি মন্দ? আর শেয়ার করুন বন্ধুদের সাথে, কারণ এই তথ্যগুলো সবার জানা দরকার। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ভেনেজুয়েলা, ইটালি, স্পেন, ডেনমার্ক, ইউরোপ, রাশিয়া, ইউক্রেন, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরও চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।